নমস্কার, আমি সৌমেন সরকার আর আপনারা দেখছেন ক্যাম্পাস প্লাস চ্যানেলের আরেকটি নতুন প্রতিবেদন। আজকে আমরা আলোচনা করব রিজার্ভ ব্যাংক কি করে এই বৈদেশিক মুদ্রা ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করে। প্রথমে দেখে নেওয়া যাক ইন্ডিভিজুয়াল বা বিজনেস স্তরে কি করে এই যে ফিনান্সিয়াল সার্ভিস, ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সার্ভিস, এটা কি করে রিজার্ভ ব্যাংক আমাদেরকে পৌঁছে দিচ্ছে। রিজার্ভ ব্যাংকের নিজস্ব একটা গাইডলাইন আছে এবং তার সঙ্গে রয়েছে ফরেন এক্সচেঞ্জ মেইনটেন্যান্স অ্যাক্ট 1999, 1999 সালে এই অ্যাক্ট তৈরি হয়েছিল। তার বিভিন্ন প্রভিশন নিয়ে রিজার্ভ ব্যাংক একটি গাইডলাইন তৈরি করেছে। সেই গাইডলাইন অনুযায়ী কিন্তু আমাদেরকে চলতে হয়। সেই গাইডলাইনের 10 যে সেকশন 10 এর 1 সেটা অনুযায়ী কিন্তু রিজার্ভ ব্যাংক তারা অথরাইজড ডিলার নিয়োগ করতে পারেন। হোয়াট ইজ অথরাইজড ডিলার? অর্থাৎ কিনা যিনি আপনার কাছে এই ফরেন কারেন্সি পৌঁছে দিচ্ছেন অথবা আপনার হয়ে যিনি বিদেশ থেকে ফরেন কারেন্সিটা এনে দিচ্ছেন, এই যে মাধ্যম একেই বলে কিন্তু ডিলার। এই যে ডিলার আপনি দেখুন স্ক্রিনে ফুটে উঠছে, এই ডিলারের ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে ধরুন আপনি তো নিজে তো আমাদের ইন্ডিয়ান কারেন্সির মতো ফরেন কারেন্সি হোল্ড করতে পারেন না, ফলে আপনাকে কারো না কারো শরণাপন্ন হতেই হবে এবং তারা রিজার্ভ ব্যাংকের দ্বারা অ্যাপ্রুভড। এদের 3টে শ্রেণী আছে। একটাকে বলে FFMC, ফুল ফ্লেজেড মানি চেঞ্জার। দেখুন স্ক্রিন দেখুন, তাহলেই বুঝতে পারবেন এদের কাজ কি। ফুল ফ্লেজেড মানি চেঞ্জার এরা সাধারণত অল্প বিস্তর কাজ করে। ব্যাপারটা হচ্ছে যে ধরুন কোনো ট্যুরিস্ট এলো বা বিদেশে আপনি যাচ্ছেন, তখন আপনার হাতে যে টাকা আছে মানে ইন্ডিয়ান মানি আছে, সেটা পাল্টে তারা বৈদেশিক মুদ্রা আপনাকে দেবে রিজার্ভ ব্যাংকের গাইডলাইন মানে অবশ্যই। আর হয়তো বিদেশি কেউ আছে, তার হয়তো ফরেন কারেন্সি আছে, তিনি সেটা পাল্টে হয়তো ইন্ডিয়ান কারেন্সি করছেন, কারণ তাকে এখানে ঘুরতে হবে। এর সঙ্গে আরও রয়েছে যে এই যে ধরুন ট্রাভেলার কার্ড, এটিএম থেকে টাকা তুলবে, বা ধরুন আরও যে কলিং কার্ড, অমুক তমুক, এই যে বিভিন্ন ধরনের যে কার্ড, এই কার্ডগুলো কিন্তু ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নয়, এটা কিন্তু FFMCর দ্বারা হয় না। যাই হোক, এরপরে আসি যে ক্যাটেগরি 1 যে ডিলার। এই ক্যাটেগরি 1 যে ডিলার, এগুলো সাধারণত বিভিন্ন ব্যাংকিং সংস্থা হয় এবং এটা কিন্তু বিদেশি বা দেশি যে কোনো ব্যাংকিং সংস্থায় করতে পারে। এই ক্যাটেগরি 1রা কী করে? ক্যাটেগরি 1রা করে কি, ফরেন এক্সচেঞ্জ জগৎ ইন্ডিয়ান মানি দিয়ে ইন্ডিয়ান ব্যাংকরা যে যে সার্ভিস আপনাদেরকে দেয়, ফরেন কারেন্সি দিয়ে ফরেন কারেন্সি দিয়ে সেই একই সার্ভিস, অর্থাৎ কিনা ধরুন ইনভেস্টমেন্ট থেকে শুরু করে যে ধরুন জিনিসপত্র কেনাকাটা, র মেটেরিয়াল বা এক্সপোর্টের দাম পাওয়া, তারপরে ইনভেস্টমেন্ট করা, তারপরে লেটার অফ ক্রেডিট, এই যে সমস্ত ব্যাপার, এগুলো কিন্তু ক্যাটেগরি 1-এর যে ব্যাংক ব্যাংকগুলো আছে তারা করে। আর দ্বিতীয়টা হচ্ছে ক্যাটেগরি 2, এরা একটু কম। এরা ব্যাপারটা হচ্ছে যে ধরুন আপনি আপনার নিকটাত্মীয় যিনি বিদেশে থাকেন তাকে দেখাশোনা করার জন্য টাকা পাঠাতে চান, আপনার ছেলে মেয়ে পড়াশোনা করে, তাকে প্রতি বছর আপনাকে টাকা পাঠাতে হয়, সেই টাকাটার ব্যবস্থা, সেই টাকা পাঠানোর ব্যবস্থাটা ওরা করে দেন। তারপরে ধরুন কোথাও ডোনেশন করবেন বা কোথাও মেডিকেল ট্রিটমেন্ট আছে, সেই মেডিকেল ট্রিটমেন্টের জন্য টাকাটা, অর্থাৎ কিনা ট্যুরিস্ট নন ট্রাভেলিং যে সমস্ত প্রয়োজন আছে যে ব্যাপারগুলোতে, সেই জন্য হচ্ছে ক্যাটেগরি 2। আর ক্যাটেগরি 1 যেটা বললাম সেটা হচ্ছে 100% মানে বিদেশি মুদ্রা যেখানে যেখানে যে যে সমস্ত কাজ আছে সমস্ত কিন্তু এই ক্যাটেগরি 1-এ পাবে। এবারে দেখুন যে এখানে কিন্তু দিয়ে দেওয়া আছে লিঙ্কগুলো, যে আপনি ফরেন FFMC কোথায় পাবেন। রিজার্ভ ব্যাংকের সাইটে গেলেই দেখবেন, আপনার পাড়াতেও যদি এই ধরনের মানি চেঞ্জার কেউ থেকে থাকে তাহলে দেখতে পাবেন, লিঙ্ক দিয়ে দেওয়া আছে। ক্যাটেগরি 1-এর জন্য লিঙ্ক দিয়ে দেওয়া আছে, ক্যাটেগরি 2-র জন্য লিঙ্ক দিয়ে দেওয়া আছে। অর্থাৎ কিনা
এইখানে গেলেই আপনি আপনার ব্যাংকিং সংক্রান্ত ফরেন এক্সচেঞ্জ সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান কিন্তু এইখানে পেয়ে যাচ্ছেন উইদাউট গোয়িং টু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবারে চলে আসা যাক যে আমাদের সাধারণ মানুষের জন্য কি কি আইন কানুন রয়েছে এই ফরেন এক্সচেঞ্জ মেইনটেন্যান্স অ্যাক্টে, যেটা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমাদের জন্য যে গাইডলাইনটা তৈরি করে দিয়েছেন। সেটা হচ্ছে হাউ মাচ ফরেন কারেন্সি ক্যান বি ক্যারিড ইন ক্যাশ অর ক্যাশ ফর ট্রাভেল অ্যাব্রড। আপনি বিদেশে যাচ্ছেন, আপনি কত টাকা ক্যারি করতে পারেন বা নিয়ে যেতে পারেন। এখানে বলে দেওয়া আছে যে $3,000 পর্যন্ত আপনি কিন্তু নিয়ে যেতে পারেন নর্মালি, দু একটা ক্ষেত্র ছাড়া, সেটা পরে বলছি। সেখানে 3,000 টাকা ক্যাশ, এবং এর বাইরে যে আপনার এন্টাইটেলমেন্ট, এটা কিন্তু আপনাকে ক্যাশে দেওয়া যাবে না, এটা আপনাকে নিতে হবে কোনো কার্ডে, ট্রাভেলিং কার্ড হোক বা অন্যান্য চেক, ট্রাভেলার্স চেক বা আরও যে ব্যাংক ড্রাফট, এই সমস্ত। আর যদি ইরাক বা এই ধরনের লিবিয়া এই ধরনের কান্ট্রিতে গেলে সেখানে কিন্তু 3-এর বদলে $5,000 হাতে ক্যাশ নিয়ে যাওয়া যায়। যারা ইরান, রাশিয়া বা এই ধরনের পূর্বতন সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন অঙ্গরাজ্যে যাবেন, তারা কিন্তু একদম পুরোপুরি $2.5 লাখ, যেটা LRS স্কিমে পাওয়া যায়, সেটা কিন্তু তারা একবারই ক্যারি করতে পারেন যদি তাদের ডেস্টিনেশন এই কটা কান্ট্রি হয়, অর্থাৎ কিনা ইরাক, ইরান, রাশিয়ান ফেডারেশন এবং পূর্বতন সোভিয়েত রাশিয়ার অন্যান্য যে সমস্ত যে অঙ্গরাজ্যগুলো আছে। আর কেউ যদি হজ করতে যান তাহলে তিনিও কিন্তু এই $2.5 লাখ পুরোপুরি ক্যাশে করে নিয়ে যেতে পারবেন। এবারে কোশ্চেন হচ্ছে যে হাউ মাচ ইন্ডিয়ান কারেন্সি ক্যান বি ব্রট ইন হোয়াইল কামিং টু ইন্ডিয়া। আপনি ধরুন ভারতবর্ষের কাছাকাছি কোনো একটা জায়গা থেকে অত অল্প কিছুদিনের জন্য গিয়েছিলেন, গিয়ে ফিরে আসছেন, এই সময়তে আপনি কত টাকা ইন্ডিয়ান কারেন্সি ইন্ডিয়াতে নিয়ে আসতে পারেন? অ্যামাউন্ট হচ্ছে 25,000 টাকা। এবং নেপাল বা ভুটান এই সমস্ত হলে 100 টাকার বেশি, 100 টাকার থেকে বড় নোট কিন্তু আপনি আনতে পারেন না। নেক্সট কোশ্চেন, হাউ মাচ ফরেন কারেন্সি ক্যান বি ব্রট ইন হোয়াইল ভিজিটিং ইন্ডিয়া। ভারতে আসার সময়তে আপনি কত ফরেন কারেন্সি নিয়ে আসতে পারেন? ফরেন কারেন্সি হচ্ছে আমাদের সবথেকে প্রার্থিত জিনিস, অতএব এর কোনো লিমিট নেই। আপনি যত পারেন, যেখান থেকে পারেন, আপনি ফরেন কারেন্সি নিয়ে আসুন, এখানে স্বাগত জানানো হবে সেই টাকাকে। তবে এখানে একটা ব্যাপার আছে, ধরুন আপনি বিদেশ থেকে আসছেন, আপনার সঙ্গে রয়েছে 5,000-এর কম ডলার, কিন্তু ব্যাংকার্স চেক বা আরও অন্যান্য ইনস্ট্রুমেন্ট মিলিয়ে $10,000 টোটাল বেশি। এক্ষেত্রে আপনাকে কিন্তু অ্যারাইভাল এয়ারপোর্টে কাস্টমসের কাছে একটা কারেন্সি ডিক্লারেশন ফর্মে ডিক্লেয়ার করতে হবে যে আপনার কাছে টোটাল ক্যাশ এবং কার্ড বা অন্যান্য ইনস্ট্রুমেন্ট মিলে $10,000 বেশি আছে। কারণ এই যে ডিক্লারেশনটা, এই ডিক্লারেশনটা দ্যাট উইল বি এন্ডোর্সড বাই দ্য কাস্টমস অফিসিয়াল, এবং সেটা দেখে আপনি যে কোনো ব্যাংকে, আপনাকে কেউ কিছু জিজ্ঞাসাও করবে না, কিছুই করবে না যে এই টাকাটা আপনি কোথায় পেয়েছেন, আপনার অ্যাকাউন্টে ওটা জমা হয়ে যাবে। আর যদি শুধুমাত্র 5,000 টাকা, 10,000 টাকা, $10,000 যদি নাও থেকে থাকে, আপনি ধরুন $5,000 আছে, তাহলেও কিন্তু আপনাকে ওই কারেন্সি ডিক্লারেশন ফর্মে সই করতে হবে। আচ্ছা, আপনি যে $3,000 বলুন বা যে ডলারই বলুন, তার টোটাল বিনিময় মূল্য যদি 50,000 টাকার বেশি হয়, তাহলে কি ধরুন আপনি কি করে সেই জিনিসগুলোকে কিনবেন? এখানে বলে দেওয়া আছে 50,000 টাকার সমমূল্যের বা তার কমের যে ডলার, সেটা কিন্তু আপনি ক্যাশে কিনতে পারবেন, কিন্তু আপনি কখনোই 50,000 টাকার ওপরের অ্যামাউন্টের যে ইকুইভ্যালেন্ট যে ফরেন কারেন্সি, সেটা কিন্তু আপনি ক্যাশে কিনতে পারবেন না। আপনাকে ব্যাংকের মাধ্যমে সে কাজটা করতে হবে, অর্থাৎ কিনা চেক বা ড্রাফট বা পেমেন্ট বা এই ধরনের কিছু, কোনো রকম ক্যাশ কিন্তু সেখানে চলে না। 50,000-এর বেশি টাকা কিন্তু এই মানি চেঞ্জারদের কাছে দেয়া যাবে না। আচ্ছা, এরপরে কি আসছে?
ফরেন কারেন্সি নিয়ে ধরুন আপনি ব্যাক করছেন, আপনি যাওয়ার সময়তে যে ফরেন কারেন্সি নিয়ে গেছেন সেই টাকার কিছুটা অংশ কিন্তু আপনার ব্যয় হয়নি। আপনি কি করবেন? আপনি ব্যাংকে ডিক্লারেশন দেবেন যে আমি এত টাকা নিয়ে গিয়েছিলাম আর এত টাকা আমার খরচা হয়েছে, এত টাকা আমার ক্যাশ এবং কার্ডে পড়ে রয়েছে। তা আপনি সেটা ফেরতই দিতে পারেন, অথবা যদি মনে করেন তাহলে $2000 কিন্তু আপনি নিজের কাছে রেখেও দিতে পারেন। এক্ষেত্রে কিন্তু ব্যাংক কাছে আপনার যে ডিক্লারেশন সেই অনুযায়ী কিন্তু ব্যাংক তার অ্যাকাউন্টটাকে ঠিকঠাক করে নেবে যে আপনার কাছে এত ডলার রয়েছে। আচ্ছা, এই যে বিদেশে যাচ্ছেন, এদের জন্য কি কোনো অনুমতির ব্যবস্থা আছে এই রিজার্ভ ব্যাংকের এই যে ফরেন কারেন্সি রিলেটেড ম্যাটারের জন্য? একটা আছে, সেটা হচ্ছে আপনি একা বা আপনার পরিবারের সদস্য বা অফিসিয়াল বা বিজনেস টিম যান, কোনো রকম অসুবিধা নেই। কিন্তু ড্যান্স ট্রুপ বা এই ধরনের ব্যালে বা এই ধরনের যে সমস্ত টিম আছে তারা যখন যাবে তাদের কিন্তু মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্সের কাছ থেকে কিন্তু একটা লাইসেন্স নিতে হবে। বিদেশের কোনো সংস্থা আপনার সংস্থা বা আপনাকে কোনো রকম ডোনেশন বা এই ধরনের পুরস্কার দিতে চায়, আপনার কি করণীয়? এখানে রিজার্ভ ব্যাংকের কিন্তু কোনো অনুমতির প্রশ্ন নেই, তবে মিনিস্ট্রি অফ হোমের কিন্তু একটা অনুমতির প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট 1976 বলে একটা আইন আছে। এই আইনে বলা আছে বিদেশ থেকে কোনো অর্থ সাহায্য বা পুরস্কার পেতে হলে তাহলে কিন্তু মিনিস্ট্রি অফ হোমের কাছ থেকে এ ব্যাপারে পারমিশনটা নিতে হবে। নেক্সট, ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড কারা পাবার যোগ্য? যে কোনো ভারতীয় বা নন রেসিডেন্ট ইন্ডিয়ান এই ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড আইসিসি আর ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড আইডিসি পাওয়ার যোগ্য। তবে সেই ব্যাংক, যে ব্যাংকের কাছ থেকে তিনি এই কার্ডটি নেবেন সেই কার্ড কিন্তু সেখানে কিন্তু আপনার অ্যাকাউন্ট থাকতে হবে, আপনার সাফিসিয়েন্ট ফরেন কারেন্সি থাকলে তাহলে সেই কার্ড আপনাকে দেওয়া হবে। এই কার্ড দিয়ে বিদেশে আপনি যে কোনো বিল মেটাতে পারবেন অথবা এটিএম থেকে আপনি ক্যাশ তুলতে পারবেন। এরপরে আসছে জুয়েলারি। যেহেতু জুয়েলারির মেইন মেটাল হচ্ছে গোল্ড, এবং গোল্ড হচ্ছে ফরেন কারেন্সি সম মূল্যের বা গুরুত্বের একটা জিনিস, অতএব গোল্ড জুয়েলারি নিয়ে যাওয়া বা নিয়ে আসার ক্ষেত্রে কিন্তু একটা নিয়ম রয়েছে, খুব একটা রেস্ট্রিকশন নয় কিন্তু একটা নিয়মকানুন রয়েছে। সেটা হচ্ছে যে আপনি যখন বিদেশে যাবেন তখন মোটামুটি ডিক্লেয়ার করে দিয়ে যাবেন যে এই পরিমাণ গোল্ড, মানে অর্থাৎ যেগুলো অর্নামেন্ট হিসাবে অর্নামেন্টের রূপে আছে সেটা আপনি নিয়ে যাচ্ছেন বা পার্সোনাল ইউজের ব্যাপার, এবং যখন ফিরে আসছেন তখনও সেগুলোই এসছে। এর বাইরেও যদি কিছু গোল্ড আসে, ইন্ডিয়ান কাস্টমসের ব্যাগেজ রুল অনুযায়ী যদি সেই গোল্ড আসে তাহলে সেক্ষেত্রে কাস্টমসের অ্যাক্ট অনুযায়ী যে যে ব্যাপারগুলো আছে সেগুলো হবে। এখানে রিজার্ভ ব্যাংকের নির্দিষ্ট কোনো রকম ব্যাপার নেই। আচ্ছা, এবারে ধরুন আপনার কোনো একজন নন রেসিডেন্ট ইন্ডিয়ান এনআরআই অথবা কোনো বিদেশি অতিথি যদি আপনার বাড়িতে আসেন বা তিনি যদি আপনার আতিথেয়তা গ্রহণ করেন, তার জন্য যে অর্থ খরচা হবে সেইটা আপনি কিভাবে করবেন? এখানে কোনো রকম নিয়মকানুনের ব্যাপার নেই। ইন্ডিয়াতে আপনি কোনো একজন ব্যক্তিকে যদি কোনো রকম সহায়তা করেন বা আতিথেয়তা করেন, তার জন্য যে খরচা সেটা আপনার ইন্ডিয়ান টু ইন্ডিয়ান রিলেশন, এখানে দ্যার ইজ নো স্টিপুলেশন or রুল ফ্রম রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ধরুন আপনি লন্ডন থেকে নিউ ইয়র্কে যাবেন, এই যে এয়ারফেয়ার, এই ব্যাপারটা আপনি কি করে মেটাবেন? ইয়েস, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী আপনি যে ডলার পেয়েছেন সেটা আপনার ক্রেডিট কার্ড হোক বা ডেবিট কার্ড হোক যাতে আছে সেখান থেকে আপনি খরচা করতে পারেন। সেটা বিদেশি এয়ারলাইন্স হলেও হবে, ইন্ডিয়ান এয়ারলাইন্স হলেও। তবে
দেশি যে এয়ারলাইন্স তাদের তো বিদেশে দুটো সেক্টরের মধ্যে চলাফেরা করতে পারে না, অতএব যে কোনো টিকিটে আপনি কাটুন না কেন সেটা যদি আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মধ্যে যদি বা আপনার এলআরএস স্কিমের মধ্যে যদি এই টাকাটা এই ফান্ডটা যদি পারমিট করে তাহলে আপনি বৈদেশিক মুদ্রা দিয়ে এই টিকিটটা কাটতে পারবেন। আচ্ছা, মেডিকেল এক্সপেন্সেস, আপনার নিকটবর্তী কোনো কেউ যদি চিকিৎসার জন্য বিদেশে যান তাহলে তার জন্য যে মেডিকেল এক্সপেন্সেস হবে সেটার জন্য কি আপনি পাবেন বৈদেশিক মুদ্রা? অতি অবশ্যই পাবেন। এলআরএস স্কিমে আপনার জন্য যে টাকাটা $2.5 লাখ পার ইয়ার আপনার জন্যে বরাদ্দ আছে, আপনি যদি পারেন সেই টাকা যতটা যা পাবেন সেইখান থেকে আপনি খরচা করবেন, এতে কোনো রকম অসুবিধার কোনো ব্যাপার নেই। তারপর ব্যাপারটা হচ্ছে, ক্যান এ পারসন resident in India hold assets? বিদেশে কোনো সম্পত্তি কিনতে পারবেন? এখানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নীতি হচ্ছে যে ফরেন ফেমা অ্যাক্টের সেকশন 6 অনুযায়ী বিদেশে অর্জন করা টাকা দিয়ে যদি বিদেশে আপনি কোনো রকম সম্পত্তি কেনেন তাহলে রিজার্ভ ব্যাঙ্কের কোনো আপত্তি নেই। কিন্তু যদি ভারতে অর্জন করা টাকা দিয়ে বিদেশে যদি আপনি সম্পত্তি কেনেন তাহলে সেটা কিন্তু গর্হিত অপরাধ। এই হচ্ছে মোটামুটি ইন্ডিভিজুয়াল লেভেলে ফরেন কারেন্সি রিলেটেড আইন কানুন। এখানে দেখুন নিচে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে কিন্তু এই সমস্ত কিছু পেয়ে যাবেন। আমি যদিও স্লাইডেও এগুলো দেখিয়েছি। এরপর আসুন বিজনেস। এই যে ইম্পোর্ট করবেন অর্থাৎ বিদেশ থেকে কাঁচামাল আমদানি করবেন আপনার ম্যানুফ্যাকচারিং অ্যাক্টিভিটির জন্য, বা বিদেশ থেকে কোনো সার্ভিসও নিতে পারে না, যার পেমেন্ট আপনাকে কিন্তু বৈদেশিক মুদ্রা বা ফরেন কারেন্সিতে দিতে হবে। সেক্ষেত্রে কি নিয়ম? 1 নম্বর পয়েন্টে দেখুন, এক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে দুই ক্লায়েন্ট কিন্তু নিজেরা নিজেদের মধ্যে কিন্তু কোনো রকম ফরেন কারেন্সি দেওয়া বা নেওয়া কোনোটাই করতে পারবে না। আমি মনে করলাম যে আমি আমার একটা লোককে পাঠিয়ে দিলাম কিছু ডলার দিয়ে, যাও এটার এই দাম হয়েছে, এটা মিটিয়ে দিয়ে এসো, একদম গর্হিত অপরাধ। আপনার ব্যাংক এবং আপনি যার সঙ্গে বিজনেস করেছেন তার ব্যাংক, এদের নিজেদের মধ্যে কিন্তু এই দেনা পাওনাটা হবে। তারপর যার যার নিজের ব্যাংক নিজের কাছ থেকে হয় টাকা পাবে অথবা তাকে টাকা দেবে। অর্থাৎ কিনা লেটার অফ ক্রেডিট মানে হচ্ছে যে 1 নম্বরে দেখুন 1 আর এই 2 নম্বরে কিন্তু লেটার অফ ক্রেডিটটা পড়ে আছে। একটু ভালো করে ব্যাখ্যা করি লেটার অফ ক্রেডিটটা কি। এই যে অথরাইজড ডিলার আছে, এই অথরাইজড ডিলার যে ক্যাটেগরি 1 এরাই কিন্তু এখানে আসে, এবং এখানে তো রিজার্ভ ব্যাংকের লিস্টের মধ্যে পাবেন কে কোথায় কি এই ধরনের ক্যাটেগরি 1 এই অথরাইজড ডিলার। ধরুন মেসার্স এক্স ইন ইন্ডিয়া স্ট্রাইকস এ ডিল উইথ মেসার্স ওয়াই ইন আমেরিকা। তাহলে মেসার্স ওয়াই এর যে ব্যাংক আর মেসার্স এক্স এর যে ব্যাংক, যিনি টাকা দেবেন তাকে কিন্তু একটা লেটার অফ ক্রেডিট কিন্তু বিদেশে পাঠাতে হবে, এবং তার বেসিসেই কিন্তু টাকা পয়সা দেওয়া নেওয়া হবে। এইবারে ব্যাপারটা হচ্ছে যে এখানে ইম্পোর্টারদের ক্ষেত্রে কি কি রুল আছে। প্রথম কথা জেনে রাখবেন যে ভারতের যে বৈদেশিক মুদ্রা অত্যন্ত কষ্টসাধ্য উপার্জন, সেই উপার্জনের একটা অংশ কিন্তু
এই ইম্পোর্টারদেরকে দেওয়া হচ্ছে তারা যাতে কাঁচামাল নিয়ে ভারতের ইন্ডাস্ট্রিতে ফিড করে নিজেদের প্রোডাক্ট তৈরি করতে পারে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সবসময়ই চায় যেন এই যে ফরেন কারেন্সি মাল আনার জন্য খরচা হয়েছে তার একটা পোর্শন যেন এক্সপোর্ট হয়। এক্সপোর্ট হলে তো সেটা বিদেশি মুদ্রাতেই আসবে, তাহলে কিছুটা কম্পেনসেশন হয়। আর দেশি চাহিদার জন্য তো যে ব্যাপারটা আছে, এখানে দেখুন, এখানে বলছে where the foreign exchange accord has been utilized for import of goods into India, the authorized dealer should ensure that importer furnishes an evidence of import to his satisfaction। অর্থাৎ কিনা মাল আসার পরে আপনাকে সার্টিফিকেট দিতে হবে, ইম্পোর্টারকে সার্টিফিকেট দিতে হবে, ইয়েস চুক্তিমতো পণ্য তিনি পেয়েছেন ওভারসিজ সেলারের কাছ থেকে, এবং এইবারে যে চুক্তিবদ্ধ টাকা যেন সেলারকে দিয়ে দেওয়া হয়, এবং সেলারও ওখান থেকে বিল, টাকা পয়সা, যা যা ব্যাপারটা বিল বা অন্যান্য ডকুমেন্টস পাঠাবেন, এই দুটো ডকুমেন্টস ট্যালি করে যখন ডিলার দেখবে যে না সব ঠিক আছে, তখন এখানকার টাকা ওখানে চলে যাবে। কোথায় যাবে? ওই বিদেশি যে সেলার তার যদি ইন্ডিয়ান কোনো অ্যাকাউন্ট থেকে থাকে সেই অ্যাকাউন্টেও যেতে পারে, আবার তার বিদেশের যে অ্যাকাউন্ট আছে সেখানেও চলে যেতে পারে। তিনি যেখানে টাকাটা দিতে বলবেন তার ব্যাংক যেখান থেকে এই টাকাটা কথা বলেছে সেইখানেই টাকাটা চলে যাবে। এবারে ম্যানার অফ পেমেন্ট বাই ইম্পোর্টার। Payments of retirement of bills drawn under the letters of credit as well as bill received from abroad for collection of imports must be received by authorized dealers। অর্থাৎ কিনা ইম্পোর্টার নিজে কিন্তু কোনো টাকা পয়সা নিজের কোনো দূতের মাধ্যমে বিদেশি সেলারের কাছে পাঠাতে পারবেন না। তাকে তো আরও অন্যান্য ডকুমেন্টও দেখাতে হবে যে তিনি যে কাঁচামাল কিনেছেন সেই কাঁচামালের দাম বাবদ তিনি এই টাকাটা তাকে এই পদ্ধতিতে পে করেছেন, এবং এর কোনো পদ্ধতি কিন্তু ফেমা অর্থাৎ কিনা ফরেন এক্সচেঞ্জ মেইনটেন্যান্স অ্যাক্ট 1990 কোনো লেটার বা কোনো প্রভিশনের এগেনস্টে থাকা চলবে না। তা এই হচ্ছে ব্যাপার, যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো সবসময় চায় যে ফরেন কারেন্সি যেটা ইম্পোর্টে ব্যয় হয়েছে তার কিছুটা অংশ যদি এক্সপোর্ট হয় তাহলে এর দুটো সুবিধে, এক হচ্ছে যে ফরেন কারেন্সির যে ঘাটতি কিছুটা লাঘব হবে, এবং দেশি যে বাজারে কিছু উন্নত পণ্য তৈরি হবে। এরপরে আসুন এক্সপোর্টারদের ক্ষেত্রে। এক্সপোর্টাররা কিন্তু ব্লু হোয়াইট বয় অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। কেন? এক্সপোর্টাররা এই বিদেশি মুদ্রা কিন্তু ভারতে নিয়ে আসেন। ইম্পোর্টাররা যদি বিদেশি মুদ্রা খরচ করেন, এক্সপোর্টাররা তাহলে সেই বিদেশি মুদ্রাটাকে কিন্তু ভারতে নিয়ে আসেন। ফলে ভারত সরকার তাদেরকে অনেক ফেসিলিটি দেয়। কি কি ফেসিলিটি দেয়? যদি সে স্টার এক্সপোর্ট হাউস হয়ে থাকে তাহলে তার কোনো ব্যাংক গ্যারান্টি লাগে না। এই ধরনের বিভিন্ন কাজে তো ব্যাংক গ্যারান্টি লাগে, তো এত টাকা না থাকলে তোমাকে দেওয়া হবে না, প্রয়োজনে সেই গ্যারান্টিটা ভেঙে যে যার মতো যার যেখানে প্রাপ্য টাকা সেখানে তৈরি হবে। এই যারা এক্সপোর্টে স্টার এক্সপোর্ট হাউস, তারা কিন্তু এই ধরনের কোনো ব্যাংক গ্যারান্টি তাদেরকে দিতে হয় না। 2 নম্বর হচ্ছে যে এক্সপোর্টের জন্য যে গুডস আছে তাতে দেশি কোনো ট্যাক্স লাগে না। অর্থাৎ কিনা আমাদের দেশে ধরুন কোনো একটা গুডসের ওপরে ট্যাক্স হচ্ছে 18%, 100 টাকা দাম হলে 18% ট্যাক্স হলে 118 টাকা হয়। আমরা 118 টাকাতে কিনবো, কিন্তু সেই গুডস যখন এক্সপোর্ট হবে তখন কিন্তু 118 হবে না, তখন কিন্তু 100 টাকার ওপরে তাকে 100 টাকা দিয়েই কিন্তু সে এটা এক্সপোর্ট করতে পারবে। ইন্ডিয়া exports good
ইন্ডিয়া ডাজ নট এক্সপোর্ট ট্যাক্স, অতএব এক্সপোর্ট গুডসের উপর কোনো ট্যাক্স নেই। ফলে সবসময় এক্সপোর্ট গুডসকে যতক্ষণ না পর্যন্ত ভারতের সীমানা ছাড়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে কিন্তু কড়া পাহারায় রাখতে হয়। এই কড়া পাহারায় রাখার জন্যে কিন্তু তাদের একটা সরকার ভাবে যেভাবে পরিচালিত কোনো ওয়্যার হাউস রাখতে হয় ইন ট্রানজিট, কিন্তু স্টার এক্সপোর্ট হাউস হলে তারা নিজেদের যে ওয়্যার হাউস আছে সেখানে কিন্তু তারা এই গুডসটাকে রাখতে পারবেন, যার উপর কোনো ডিউটি দেওয়া হয়নি। তৃতীয়, বিভিন্ন কাজে যে ডকুমেন্ট ভেরিফিকেশান এক্সপোর্টারদের ক্ষেত্রে কিন্তু সেই ডকুমেন্ট, পার্টিকুলারলি যারা স্টার হাউস তাদের ক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশান কিন্তু খুব মিনিমাল, যেহেতু তারা নিজ ফিল্ডে বেশ কিছুটা নাম করে ফেলেছেন, সুনাম অর্জন করেছেন। এদের মধ্যে কেউ যদি কিছু গর্হিত কিছু কাজ করে থাকেন তার যা শাস্তি আছে তো বটেই, কিন্তু জেনারেলি তাদেরকে এই ধরনের কড়া যে ভেরিফিকেশন সিস্টেমের ভেতর দিয়ে যেতে হয় না। আরেকটা কি, এক্সপোর্টারদের আরেকটা ফেসিলিটি সেলফ সার্টিফিকেশন, অর্থাৎ তার নিজের সার্টিফিকেট, গভর্নমেন্টের অফিসারদের সার্টিফিকেটের প্রয়োজন নেই, তার সার্টিফিকেট ইজ এনাফ। তারপরে যে স্যাম্পল, আজকে দেশি যে কারখানাগুলো আছে তারা যদি দেশের মধ্যে কোথাও স্যাম্পল যদি ডিস্ট্রিবিউট করতে চায় সেই স্যাম্পলের ওপরে কিন্তু ট্যাক্স দিতে হয়, কিন্তু এক্সপোর্টের ক্ষেত্রে বিদেশিদেরকে ইমপ্রেস করার জন্য যে স্যাম্পল পাঠাবেন তার ওপর শুধু ট্যাক্স তো কেন, ট্যাক্স তো দূরের কথা, কোনো মূল্যও কিন্তু দেওয়া হয় না। এইগুলো হচ্ছে এক্সপোর্টারদের ফেসিলিটি। এখানেও এক্সপোর্টারদের ক্ষেত্রে কি নিয়ম আছে ফেমার। 1 নম্বরে দেখুন ক্লজ 3-তে ডিক্লারেশন অফ এক্সপোর্ট, এক্সপোর্টারকে ডিক্লেয়ার করতে হবে যে আমি এই পণ্য এক্সপোর্ট করতে চলেছি, তার এই হচ্ছে তার স্পেসিফিকেশন। এই এক্সপোর্ট করা জিনিসের মধ্যে কিন্তু সফটওয়্যারও থাকে, সেই সফটওয়্যার কিন্তু মেটেরিয়াল ফর্মেও থাকে, অর্থাৎ কিনা প্যাকেট বা বক্সেও থাকে, আবার ভার্চুয়ালও থাকে। সফটওয়্যার কিন্তু গুডস। কমিশনার অফ কাস্টমসকে জানাতে হবে তিনি কি মূল্যের কি বস্তু বা পণ্য বিদেশে রপ্তানি করতে চলেছেন। ক্লজ 6 সে কথাই বলছে। এবারে ক্লজ 8-এ দেখুন ম্যানার অফ পেমেন্ট অফ এক্সপোর্ট অফ ভ্যালু অফ গুডস। এই যে এক্সপোর্টারকে থেকে যে এত যে তাকে ফেসিলিটি দেওয়া হলো, ফলে তারপর একটা রেস্ট্রিকশন আছে, সেটা হচ্ছে যে এক্সপোর্ট যে রপ্তানির যে মূল্য যেটা ঠিক হচ্ছে সেটা কিন্তু এক্সপোর্ট হওয়ার 9 মাসের মধ্যে ভারতের ব্যাংকে সেটা আসতেই হবে। অর্থাৎ কিনা এক্সপোর্ট করে দিলাম, কবে টাকা এলো তার ঠিক নেই, অর্থাৎ ভারতের পণ্য বিদেশে চলে গেল কিন্তু তার সমমূল্যে ফরেন এক্সচেঞ্জ এলো না, এটা চলবে না। এটা হলে কিন্তু এক্সপোর্টারদেরকে শাস্তি পেতে হবে। ক্লজ 9-এ সেটাই বলছে যে 9 মাসের মধ্যে এই টাকা পয়সাগুলো ইন ফরেন এক্সচেঞ্জ ভারতে আসতে হবে। এই ফরেন এক্সচেঞ্জের জন্যই কিন্তু এক্সপোর্টারদের এত কদর। তা এই গেল এক্সপোর্টার, ইম্পোর্টার এবং ইন্ডিভিজুয়াল। এর পরের যে এপিসোড, এখানে আলোচনা করব বিভিন্ন যে রেমিটেন্স স্কিম আছে, অর্থাৎ কিনা সাধারণ মানুষের জন্য রিজার্ভ ব্যাংক বৈদেশিক মুদ্রার যে স্কিমগুলো কি কি আছে সেটা আলোচনা করব, রেমিটেন্স স্কিম। ততক্ষণ পর্যন্ত নমস্কার।